আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি গতকালকের ভিডিওর ল্যাশ ধরেই বলছি আজকে দ্বিতীয় অংশ, যেটা আমি 48 সালের ভাষা আন্দোলনের মূল পর্বে আসছি। উল্লেখ্য, ভারতীয়দের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম যে রাজনৈতিক দলটি গঠিত হয় সেটি হচ্ছে কংগ্রেস। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এটার প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি। এরপরে লর্ড মিন্টোর পরামর্শক্রমে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়, অর্থাৎ মুসলমানদের অধিকারের কথা বলার জন্য, মুসলমানদের আন্দোলনের যে অধিকারগুলো কথা বলার প্ল্যাটফর্ম হিসাবে মুসলিম লীগ গঠন করার পরামর্শ দেন লর্ড মিন্টো। যাই হোক, আমার প্রসঙ্গে সেখানে না, এবং এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন আগা খান থার্ড, অর্থাৎ তৃতীয় আগা খান। আগা খান যিনি থার্ড, উনি ছিলেন এটার প্রেসিডেন্ট। এরপরে তো ইতিহাস অনেক বিষয়, তো আমি সরাসরি চলে আসছি 1947 সালের 7ই আগস্ট থেকে 14ই আগস্ট যে দেশ ভাগ, সেটা হলো ইন্ডিয়া এবং পাকিস্তান। আগস্টের 14 তারিখে পাকিস্তান, এবং একই রাত্রে সেটা ইন্ডিয়াতে যেহেতু 12টা পার হয়ে গেছে, সেজন্য ইন্ডিয়ার হলো 15ই আগস্ট। তো 14ই আগস্ট এবং 15ই আগস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস। যে পাকিস্তানের সৃষ্টি যিনি করেছেন, যার অক্লান্ত পরিশ্রম, ন্যায় ও সততা মাধ্যমে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি হলেন আর কেউ নন, মোহাম্মদ আলী জিন্নাহ। অনেকে ওনাকে গালি দেন, দ্বিজাতি তত্ত্ব সৃষ্টি উনি ইন্ডিয়া ভাঙেন, এগুলো ভিন্ন কথা। এবং আগস্টের 15 উনি তার আগে থেকেই সাংঘাতিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কাউকে এই অসুস্থতার কথা জানাতেন না। এবং পরে লর্ড মাউন্টব্যাটেনও বলেছিলেন, যদি আমরা জানতাম কায়েদে আজম এত অসুস্থ, তাহলে আমরা এই স্বাধীনতার পার্টটা আরেকটু দীর্ঘায়িত করতাম, যাতে করে ওনার মৃত্যুটার পরে আমরা বিভিন্ন সিদ্ধান্ত আসতে পারি। তো এটা নিশ্চিত যে কায়েদে আজম সাহেবের যদি মৃত্যু 15ই আগস্টের আগে হতো, তাহলে কখনোই ইন্ডিয়া পাকিস্তান হতো না, একক ইন্ডিয়ায় থাকতো, অখণ্ড ইন্ডিয়া থাকতো। তো মার্চ মাসে তিনি ঢাকায় আসেন, এবং ঢাকায় এসে তিনি যে ঘোষণাটা দেন, সেটা উর্দু অ্যান্ড অনলি উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। তিনি এই ঘোষণা নতুন করে দেননি। আমি কালকের ভাষার মধ্যে আলোচনায় এনেছি, এটা স্টেট ল্যাঙ্গুয়েজ হিসাবে 12 শতাব্দী থেকে এটা চালু আছে, ইন্ডিয়াতেও চালু আছে, পাকিস্তানেও চালু আছে। তিনি নিজের থেকে কোনো স্টেট ল্যাঙ্গুয়েজ বলেননি। এবং পরবর্তীতে যেসব পূর্ব পাকিস্তানি লোকজন পশ্চিম পাকিস্তানে চাকরি করেছে, তারা কি বাংলা বলেছে ওদের সঙ্গে? এখন কথা হচ্ছে, এই যে ল্যাঙ্গুয়েজ কথাটা, এটা তিন রকম আমাদেরকে বুঝতে হবে। প্রথম হচ্ছে মাদার টাং, মাতৃভাষা। মাদার টাংয়ের গুরুত্ব অনেক বেশি, তবে 11 মাইল পর পর ভাষার কিছু পার্থক্য হয়। এটা আমার কথা নয়, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান সাহেবের একটা বক্তৃতা থেকে শুনলাম। প্রতি 11 মাইল অন্তর অন্তর আমাদের কলোকুয়াল ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়, আবার ধর্মীয় ভিত্তিতেও কিছু চেঞ্জ হয়। আমার অঞ্চলে, লক্ষ্মীপুর অঞ্চলে, আমরা আঞ্চলিক ভাষায় বলি মাদার টাং যেটা, তুই কোনায় যাস, মানে তুমি কোথায় যাও। আর হিন্দুরা বলে তুই হন্ডায় যাস, কোন ড একটা যুক্ত করে। এরকম প্রায় সেন্টেন্সের মধ্যে হিন্দু এবং মুসলিমের মধ্যে শব্দগত পার্থক্য লক্ষ্য করা যায়। এটা দোষের কিছু নয়, এটা যার যার স্বাতন্ত্র্য বজায় রেখে সে বলবে। তো কথা হচ্ছে মাদার টাং,
মাদার টাং হচ্ছে আমরা যেটা বলে আসছি। আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো হচ্ছে মাদার টাং। তবে মাদার টাংকে যদি সেট থিওরির হিসাবে আমি ধরি, তারপরে মাদার টাং এর ভিতরে চলে আসে স্টেট ল্যাঙ্গুয়েজ, চলে আসে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। মানে মাদার টাং এর সাবসেট হচ্ছে স্টেট ল্যাঙ্গুয়েজ এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর মাদার টাং নিজেই নিজের সাবসেট। অর্থাৎ মাদার টাং বললে আমরা তিনোটাই বুঝি, আঞ্চলিক ভাষা, তারপরে স্টেট ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা কথা বলার সময় যে প্রমিত যে একটা শব্দ ব্যবহার করি, আমরা চিটাগনিয়ান, নোয়াখালী মোটামুটি শুদ্ধ বলার চেষ্টা করি, যদিও আমাদের আঞ্চলিকতার প্রভাব অবশ্যই থাকবে এবং আছে, এটাও দোষের কিছু না। তবে আমরা যত পারি, এটা হলো আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, একটা বাংলা কথা বলি। এই যে হইছে, খাইছে, গেছে, আন্দোলন হইছে, হওয়ার পরে এটা কইছে, কইছি, বলছি, এগুলো হলো স্টেট ল্যাঙ্গুয়েজ। আর প্রমিত সুন্দর করে আমরা যদি বলে বলেছি, করেছি, খেয়েছি, এটা হয়েছে, তারপরে আমি গিয়েছি, আমার বক্তব্য ওখানে রাখতে দেয়া হয়নি বা হয় না, এই প্রমিতটা হলো স্টেট ল্যাঙ্গুয়েজ। যেটা মাদার টাং হইছে, খাইছে, করছি, এগুলো। আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাতীয় ভাষা, এবং সেখানে শুদ্ধ প্রমিত বাংলা, স্ট্যান্ডার্ড বাংলা, সেখানে খুব বেশি ভুল থাকা বাঞ্ছনীয় নয়। তবে দুর্ভাগ্য আমাদের, পরীক্ষা বোর্ডের বা শিক্ষা বোর্ডের অ্যাডমিট কার্ডগুলো তো লেখা থাকে পরীক্ষা চলাকালীন সময়ে বাইরে যাওয়া, যে কোনো কিছু মানে চলাকালীনের সঙ্গে আবার সময়ও ব্যবহার করে। তো চলাকালীন হলে সময় কথাটা লাগে না, সময় হলে চলাকালীন কথাটা লাগে না। আমরা স্বাধীন দেশ বাংলা পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, বাংলা ভাষার চর্চা করি। দুর্ভাগ্য আমরা টক শোতে বা বিভিন্ন সময় এমনভাবে কথা বলি যে কিছুই বুঝি না। আমি ওন করি, হয় পুরাটাই বলেন আই ওন ইট, ওন করি, এটা কি 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 ধরনের বাংলা? ইংরেজি। উইশ করতে যাই, আমি তো একবার কোথায় যাও, আমার একজন জুনিয়র এক ফ্রেন্ডকে উইশ করতে যাই, বার্থডে তো, উইশ উইশ আবার করতে খটকা লাগলো যে উইশ কেন, আমি একটা বার্থডে অনুষ্ঠানে যাচ্ছি, উইশ করতে যাই। তারপর একজন বিএ পাস, ক্যান্টনমেন্টে চাকরি করতেন, কি ভাই আপনার কী হয়েছে? ভাই আমার পেটে অসুখ। কী হয়েছে? ব্রেড আর কলা খাইছি। ব্রেড আর কলা। ওরে ভাই, আমি তো কয়েকবার বলার পর আমি বুঝি নাই ব্রেড আর কলা কি। অর্থাৎ ব্রেড মানে পাউরুটি, কলা মানে কলা। এই হলো আমাদের বিএ পাস, আমাদের বাংলা বলার, বাংলার ঐতিহ্য। বাংলা ভাষার জন্য আমরা স্বাধীন হয়েছি, শহীদ হয়েছি, কত কি হয়েছি। আবার ইন্টারভিউ বোর্ডে আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 2 লাইন বা যে কোনো লাইন যদি লিখতে দেওয়া হয়, বাংলায় এমএ পাস করেও পারে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই 2টা সেন্টেন্স পারে না। ভুলটা করে এখানে সবগুলো মাত্রাযুক্ত বর্ণ, অনুস্বার ছাড়া। এটা মাত্রা দেয় না, টানের উপর লিখে দেয়। একটা ইন্টারভিউ বোর্ডে বসার সময় তো সতর্ক থাকতে হবে, আমাকে কি জিজ্ঞাসা করে, আমি কি উত্তর দিব। তারপরে আমরা বাংলায় মধুসূদন দত্ত লিখতে পারি না, ফরুক আহমেদ লিখতে পারি না, জসিমউদ্দিন লিখতে পারি না, এই অবস্থা। চাকরির জন্য সেক্রেটারিয়েট ঘেরাও করতে যাই, সেক্রেটারিয়েট বানান জানি না। এইটাই অল্প কিছুদিন আগে ওই যে গণরোষ বা ছাত্ররা গেল, সেখানে একজন পুলিশ অফিসার বলল যে সেক্রেটারিয়েট বানান করতে পারলে তোমাকে ছেড়ে দিব। সে দুনিয়ার ABCD সবগুলো নিয়ে আসছে সেখানে, ACCETERE, দুনিয়ার সব, মানে ভাওয়ালার কিছু, ইংরেজি বর্ণমালার কিছু বাকি রাখে নাই, প্রায় 15-20টা নিয়ে আসছে সেক্রেটারিয়েট বানান করতে গিয়ে। এইটা তো, এটা হলো আমাদের দুর্ভাগ্য। স্টেট ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমরা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বলি। একজন পশ্চিম পাকিস্তানি পূর্ব পাকিস্তানে আসলে কিভাবে কথা বলবেন? উর্দুতে। এটা হলো স্টেট ল্যাঙ্গুয়েজ। উনি ইচ্ছা করলে অন্য ভাষায় বলতে পারেন। আমি কালকেই দেখিয়েছি,
পুরো পাকিস্তানে উর্দু ভাষায় কথা বলে মাত্র 10%। তার মধ্যে সাম্প্রতিক ডাটা হলো, বেশ সাম্প্রতিক বলতে 15-20 বছরের আগের ডাটাই হলো উর্দুভাষীদের সংখ্যা কমে গেছে। আসলে এই উর্দু ভাষাটা ইন্ডিয়ান ভাষা। 47-এর পরে, দেশভাগের পরে যারা এখানে মায়ের পিঠ খেয়ে সব কিছু খেতা কম্বল লোটা সব কিছু হারিয়ে যারা পশ্চিম পাকিস্তানে উদ্বাস্ত হয়ে গেছে, তাদের মধ্য থেকে উর্দুটা স্প্লিট করছে। ওদের তো 92% তো পাঞ্জাবি ভাষায় কথা বলে। এখন যেহেতু আজকে 70 বছরের মতো 70-75 বছর পরে এই অরিজিনাল উর্দুভাষীর সংখ্যা পাকিস্তানে, অরিজিনাল পাকিস্তানেই কমে গেছে। তো মাদার টাং, স্টেট ল্যাঙ্গুয়েজ আর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আশা করি বুঝাতে পেরেছি। মাদার টাংয়ের মধ্যে মাদার টাং, স্টেট ল্যাঙ্গুয়েজও মাদার টাং, আঞ্চলিক ভাষার মাদার টাং ও মাদার টাং, আর যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাও মাদার টাং। তাহলে দুর্ভাগ্য হলো কি আমরা স্বাধীন হয়ে এই খোঁচাটা দিল আলিগড় দেশ স্বাধীনের পর স্যার জিয়াউদ্দিন, আলিগড় ইউনিভার্সিটির টিচার। ওনারা কংগ্রেসি, ওনারা মুসলিম লীগ সমর্থন করেননি। লীগ তখন লীগ বলতো, মুসলিম বলতো না, লীগ সমর্থন করেননি। তারা অখণ্ড ইন্ডিয়ার পক্ষে ছিলেন। কি করে পাকিস্তানে একটা গোলযোগ সৃষ্টি করা যায়, একটা সস্তা সেন্টিমেন্ট উনি থ্রো করলেন, তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? আরে ভাই, তুমি যে ইন্ডিয়াতে আছো, ইন্ডিয়াতে 22টা জাতি, 36টা ভাষা। তো 22টা জাতি, 36টা ভাষা যদি একত্রে থাকতে পারে, তো এখানে পাকিস্তানের 10টা ভাষা, বাংলাদেশের একটা ভাষা, 11টা ভাষা, 2টা বৈচিত্র্য, পূর্ব এবং পশ্চিমের বৈচিত্র্য। পশ্চিম পাকিস্তানের প্রভিন্স হচ্ছে 7টা, বাংলাদেশ পূর্ব পাকিস্তান সহ 8টা প্রভিন্স। 8টা প্রভিন্স থাকতে পারবে না কেন? এবং এইটাকে একটা সস্তা সেন্টিমেন্ট দিয়ে রাস্তায় এনে আন্দোলন সংগ্রামে রূপ দিল। এই যে মহিউদ্দিন সাহেব জাসদের, একসময় জাসদের এখন লেখকও বটেন, ও জসিমউদ্দিন, এই মহিউদ্দিন সাহেব বললেন এই যে ভাষা আন্দোলনে আমরা যাদের নাম ধরি, বরকত, শফিউর বিয়ের পোশাক আশাক কিনতে ঢাকায় গেছেন, মিছিলের মাঝে পড়ে মারা গেছেন। বরকত সম্বন্ধে আমাদের জাতীয় প্রফেসর রাজ্জাক সাহেব অনেক আগেই ওনাকে নাকি বলেছেন যে বরকত তো ছিল পুলিশের সোর্স, যে কোমরে গুলি খেয়ে মারা গেল বরকত। তো সামান্য এই ভাষা আন্দোলন যে ভাষাকে আমরা স্বাধীন বাংলাদেশ আজকে 55 বছর 53 এখনো প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমরা আগস্ট থেকে মার্চের ভিতর কিভাবে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করব? আর বাংলা ভাষা কি বাংলা ভাষা আছে? আমাদের দেশেরও অধিকাংশ কাগজপত্র এখনো ইংরেজিতে, পাকিস্তানও ইংরেজিতে, ইন্ডিয়াতেও ইংরেজিতে। নামে মাত্র ইন্ডিয়া হিন্দি রাষ্ট্রভাষা, নামে মাত্র উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা, নামে মাত্র বাংলা আমাদের রাষ্ট্রভাষা। তো আমি একটু আগে উদাহরণ দিলাম, ব্রেড আর কলা খাই, উইশ করতে যাই, ওন করি, এগুলো কি বাংলা ভাষা? তারপরে আমাদের বর্ণমালায় আমরা পহেলা, এক দিয়ে লয় কাল্লা, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এরকম শব্দ ব্যবহার করি, কিন্তু হিন্দি অ্যালফাবেট এগুলো নাই। এজন্য তারা 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 ফেব্রুয়ারি, তা আমরা ওদের অনুকরণে পশ্চিম বাংলার অনুকরণে আমরাও সেটা লিখছি। ওরা সাংসদ বলে, আমরা সংসদ সদস্য না বলে সাংসদ বলছি। ওরা স্থায়ীকে বলে স্থায়ী কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য না, স্থায়ী কমিটির সদস্য। আমাদের বাংলাদেশে দুর্ভাগ্যজনক কিছু চ্যানেলে এই সংবাদ পাঠকরা পড়েন স্থায়ী কমিটি। এই না 21, এই না 52। আর মোহাম্মদ আলী জিন্নাকে যেই দোষে দুষ্ট করা হয়, উনি নাকি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করেছেন। আসলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়নি, দেশটা ভাগ হয়নি, হয়েছে 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে। এই লাহোর প্রস্তাবটা আনেন আমাদের একে ফজলুল হক সাহেব, শেরে বাংলা একে ফজলুল হক সাহেব। উনিও অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। যদিও মুসলিম লীগ এই বাংলায় বেশি যথেষ্ট সাড়া পেয়েছিল এবং
পাকিস্তানিরা কায়েদে আজম কোনো দিন জোর করে পূর্ব পাকিস্তান নেয়নি। আমরা পূর্ব পাকিস্তানে আমরা স্বেচ্ছায় গিয়েছি পশ্চিম পাকিস্তানের সঙ্গে। এটা আমার কথা না। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী, আমি যখন ওই রাজনৈতিক আলোচনা করব তখন এগুলো ডকুমেন্ট সহ নিয়ে আসবো। তবুও একটু করে বলে রাখছি, অসমাপ্ত আত্মজীবনীর 22 পৃষ্ঠার শেষ প্যারা থেকে শেষ প্যারাটা শুরু হলো, 23 পৃষ্ঠায় গিয়ে ওই প্যারাটা শেষ হলো। সেই প্যারাটার লাস্ট লাইন ছিল, আমি ততক্ষণে বুঝলাম পাকিস্তান ছাড়া এই বাঙালি মুসলমানদের কোনো মুক্তির আর কোনো পথ নেই। বই ঘরে থাকলে আপনারা দেখে নিতে পারেন। শুরুটা ছিল শেখ মুজিব সাহেব ছিলেন সেক্রেটারি, নুরু ছিল সভাপতি। তো উনি বললেন, আর আধা ঘন্টা আগে যদি আমি, রায়টের সময় আধা ঘন্টা আগে যদি আমি এই রাস্তা দিয়ে আসতাম, তবে আমি আর নুরু আজ পর্যন্ত কোথায় থাকতাম কেউ জানত না। এই সাম্প্রদায়িক দাঙ্গার কারণে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি পাকিস্তান না হতাম, পাকিস্তান হওয়াটাই যে দোষের, আর কায়েদে আজম সাহেব পূর্ব পাকিস্তান না নিলে তিনি কাশ্মীরটা পেয়ে যেতেন। কাশ্মীরটা পেয়ে যেতেন এবং এই ভদ্রলোক যদি 52 সাল পর্যন্ত জীবিত থাকতেন, তাহলে টেবিলে বসে যিনি এক ফোঁটা রক্তপাত ছাড়াই যিনি দেশ ভাগ করলেন, এক ফোঁটা রক্তপাত ছাড়াই তিনি আমাদের ভাগ করে দিতেন। এতটুকু সততা ওনার মধ্যে ছিল। যারা আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গোলাম কুসকুস না কুদ্দুস, আসাদুজ্জামান নূর, আসাদুজ্জামান শুয়র, এদের কথায় কায়েদে আজমকে বিচার করবেন না। কত বড় ট্যালেন্সি থাকলে টেবিলে বসে একটা দেশ ভাগ হয়। আর আমরা 71 সালে স্বাধীন হয়েও এখনো স্বাধীন নই। এই কথায় আমি আসছি একটু পরে। এখন আমরা যদি ইউনাইটেড ইন্ডিয়া থাকতাম, আমি কালকে বলেছি ইন্ডিয়ার সেকেন্ড ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু, তাহলে মনে হয় ইন্ডিয়া থাকলে আমরা একদম বাংলা ভাষার কি হতো, মহা ধুমধামে বাংলা ইন্ডিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে যেত। এটা আমরা কল্পনা করতে পারি, কিন্তু ভাবতেও পারি না, বিশ্বাসও করতে পারি না। সম্প্রতি এই সপ্তাহখানেক আগে মোদি বলেছেন যে বাংলা ভাষা বাংলাদেশের ভাষা, পশ্চিমবঙ্গের বাঙালিদের লক্ষ্য করে। এ নিয়ে মমতা অনেক হইচই করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, জোরালো প্রতিবাদ। মোদি সরকার বলছে বাংলা তো বাংলাদেশের ভাষা। আমরা অখণ্ড ইন্ডিয়ায় থাকলে এখন বাংলা স্বর্ণ অক্ষরে সব জায়গায় বাংলা ভাষায় সাইনবোর্ড থাকতো। আর আমরা যদি অখণ্ড ভারতে থাকতাম, তাহলে ইন্ডিয়ান যেরকম 7 সিস্টার, আমরা সহ 8 সিস্টার হতাম। যদিও এটা ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়, তবে সংক্ষেপে একটু করে বলে দিচ্ছি যে আমরা যে উৎপাত করি, সেই উৎপাতের বিষয়টা, আমরা হতাম 8 সিস্টার। আমাদের বিভিন্ন দাবি দেওয়া হলে ঢাকাতেও মণিপুর, নাগাল্যান্ড, মণিপুরি মেয়েদের মতো ঢাকার মধ্যে নারীদের ল্যাংটা করে মিছিল করানো হতো। কি করতে পারছে মণিপুর? মোদী সরকারের কি করতে পারবে? ল্যাংটা করে মিছিল না, আগুন লাগাইয়া মিছিল করাইলেও কিছু করতে পারবে? পারবে না। আমাদের অবস্থা হয়তো ঠিক তাই। অযথা দ্বিজাতি তত্ত্ব, কায়েদে আজম এই হয়েছে সেই হয়েছে, এগুলা বাজে কথা বলার এখন আর সময় নেই। অখণ্ড ভারত হলে আমরা ইন্ডিয়ার সিস্টার হতাম, তা তো অনেক ভালো। ভাই ফোঁটা দিয়ে আমরা ভাই বোনের মতো থাকতাম। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা স্বাধীন হলাম। স্বাধীন আমরা 47-এই হয়েছি, 71-এ আমরা বিচ্ছিন্ন হয়েছি। 47-এ আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা একবারই, এখনো যেরকম বলে স্বাধীনতা 71-এ, 24শে জুলাই বা 5ই আগস্ট কোনো দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় না। তো আমরাও তো পাকিস্তান স্বাধীন রাষ্ট্র ছিলাম, ওখানে যেতে তো আমাদের পাসপোর্ট লাগতো না, ওদেরও এখানে আসতে পাসপোর্ট লাগতো না। ছিল কি? বৈষম্য। এখনো নাই বাংলাদেশে। ঢাকা চট্টগ্রামের উন্নয়নের বৈষম্য নাই, অথচ চট্টগ্রামের মানুষ
ট্যাক্স দেয় সরকারের 70%-এরও বেশি ট্যাক্স চট্টগ্রামের মানুষ, বৃহত্তর চট্টগ্রামের মানুষরা দেয়, কিন্তু উন্নয়নের ব্যাপারে কোথায়? ঠিক এইরকম বৈষম্য ছিল। এখন আমি আমার কথার যুক্তি থেকে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক আহমদ শরীফ, তিনি জ্ঞান জগতে যতটা নন্দিত ধর্মীয় জগতে ততটা নিন্দিত। এই আহমদ শরীফ সাহেব নাস্তিক ছিলেন এবং একজন আপাদমস্তক নাস্তিক, স্টানবাজ নাস্তিক না। নাস্তিক্যবাদকে তিনি উস্কে দিতেন না। তার ঘরের তার ছেলেরা, বউয়েরা, তার নাতিরা সবাই 5 ওয়াক্ত নামাজ রোজা করতেন, কাউকে ইন্টারাপ্ট করতেন না। আমি তার বইয়ের নির্বাচিত প্রবন্ধের ইতিহাসের নিরপেক্ষ আয়নায় বাংলাদেশ, এখানে অনেক কথা বলা আছে, সেখানে আমি একটা প্যারা একটু পড়ে নিচ্ছি। আহমদ শরীফ সাহেবের বাড়ি পটিয়া, চট্টগ্রামে। 1947 সনে লর্ড মাউন্টব্যাটেন কার্যত পাকিস্তান দাবি মেনে নিলেও এ দাবির ভিত্তি যে দ্বিজাতি তত্ত্ব তা গ্রহণ করেননি। তাহলে কি প্রমাণ হয়? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়নি, এবং এমনকি জিন্নাকেও দ্বিজাতি তত্ত্বে আস্থা পরিহার করতে বাধ্য করেছিলেন। তার ফলেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এবং সিলেটে গণভোট গ্রহণ জরুরি হয়ে পড়ে। তাহলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা স্বাধীন হলাম? মোটেও না। আমরা স্বাধীন হলাম লাহোর প্রস্তাবের ভিত্তিতে। এখন লাহোর প্রস্তাব সম্বন্ধে উনি কি বলছেন শুনুন। যদিও মুসলিম লীগের 1940 সনের, এটা 1940 সনের 23শে মার্চ প্রস্তাবটা পুট ফরওয়ার্ড করা হয়, উপস্থাপন করা হয়। সনের লাহোর প্রস্তাবে মুসলিম সংখ্যাগুরু অঞ্চল নিয়ে পূর্ব ও পশ্চিম ভারতে দুটো রাষ্ট্র গঠনের দাবি ছিল, তবু মুসলিম ভ্রাতৃত্বের ঐক্যের কিংবা অভিন্নতার আবেগ বশে 1946 সালের দিল্লি কনভেনশন মুসলিম লীগ সদস্যগণ অভিন্ন ও একক পাকিস্তান রাষ্ট্র গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি এই রেফারেন্সটা দিলেন আবার ইন্ডিয়ান মুসলিমস এ পলিটিক্যাল হিস্টোরি, রাম গোপাল। এটা পাবলিশ হচ্ছে পাবলিকেশন 1964 এবং পৃষ্ঠা নাম্বার 100 নম্বর পৃষ্ঠা থেকে উনি এটা উপস্থাপন করেন। তো স্বাধীন হয়ে আমাদের কি হলো? স্বাধীন হয়ে আমাদের দুর্ভাগ্য, দুর্গতি, অসম্মান বাড়ল। কিভাবে বাড়ল? তবে অনেকে বলেন আমাদের ভাগ্য, দুর্ভাগ্য নয়, ভাগ্যর পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে, সম্মানের উচ্চ শিখরে আরোহণ করলাম। অবশ্য ভারতের প্রেক্ষাপটে, তারা ভারতের প্রেক্ষাপটে আমাদের এই উন্নতির কথা বললেন। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিব 70-এর দশকে ইন্ডিয়া গেলে তাকে চিফ মিনিস্টার বলা হয়। সঙ্গে সঙ্গে মুজিব সরকার তার প্রতিবাদ করেন। চিফ মিনিস্টার মানে তাদের অঙ্গরাজ্যগুলোর প্রধান, তিনি হলেন চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। যেমন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এগুলা বিভিন্ন প্রদেশের আছে, উত্তরপ্রদেশের আছে, রাজস্থানের আছে। কিন্তু এই শেখ মুজিবের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে চিফ মিনিস্টার বলা হলো। দেশরত্নের সরকার কোনো প্রতিবাদ করলেন না। এটা আমাদের দুর্ভাগ্য। সীমান্তে লোক মারছে, এটা আমাদের দুর্গতি। 1998 সালের আমাদের দেশরত্ন শেখ হাসিনা সরকারের একজন, না 98 সালের না, 2024 সালে এই সরকার পতন বলবো না, সরকার তো হিজরত করতে গেছে ইন্ডিয়ায়, সরকার প্রধান কয়েকজন মন্ত্রী মিনিস্টার ওনারা হিজরতে আছেন, সময় সুযোগ পাইলে আসবেন। তো সেই সময়ে এই দেশ ছাড়ার কিছুদিন, হিজরতের কিছুদিন আগেই দেশরত্ন শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী বলেন, ইন্ডিয়া বাংলাদেশ ব্লাড কানেকশন, ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক। আরেকজন মন্ত্রী তো আরও এগিয়ে বলেন, আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক।
আরে ভাই, আমরা স্বাধীন না হলে এই ইন্ডিয়া, অখণ্ড ইন্ডিয়াতে থাকলে তো অষ্টম সিস্টার, অষ্টম বোন হিসাবে, ভাই বোন হিসাবে থাকতাম। এখন হয়ে গেলাম স্বামী স্ত্রী। এখন কে স্বামী কে স্ত্রী? কি বাংলাদেশ স্বামী, ইন্ডিয়া স্ত্রী আমাদের, না ইন্ডিয়া স্বামী বাংলাদেশ স্ত্রী? তো হিজরতের ঘটনায় বলে দিচ্ছি, দেশরত্ন মুজিবের সুযোগ্য কন্যা, তাহলে ইন্ডিয়াতে কি মোদী সরকারের স্ত্রীর দায়িত্ব পালনে গেছেন, নাকি গণরসে পালিয়ে গেছেন, নাকি হিজরত করেছেন? উনি তো আবার তাহাজ্জুদ, হজ, উমরা কিছুই ছাড়েন না। এমনকি 1998 সালে উনি ওমরা করার পর বা হজ করার পর এসে উনি জানুয়ারিতে কলকাতা বইমেলাতে গেলেন। ওখানে দীপেন সিনহা ওনাকে তিলক পরিয়ে দিলেন। সেটাও তিনি প্রতিবাদ করেননি, খুশি মনে গ্রহণ করেছেন। তো এই না হলে কি আর দেশরত্ন? আশা করি আমাদের দেশরত্ন আবারও আসবেন হিজরতের পর। সেই জন্য আমরা অপেক্ষায় থাকি। আর আমরা ভাষা আন্দোলন, ভাষার বিষয়ে, দ্বিজাতি তত্ত্বের বিষয়ে যেন একটু পড়াশোনা করে কথা বলি। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নৈত্যফৈট্যদের কথায় আমরা যেন না নাচি। এগুলো ইতিহাস, এগুলা সংগ্রাম। 14 এবং 15 আগস্টের পরে সেই সময় পাকিস্তানের 2 প্রভিন্সে, পশ্চিম পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে এক ফোঁটা রক্ত পড়েনি, কিন্তু ইন্ডিয়াতে সমানে দাঙ্গা চলছে, সমানে মুসলমানদের পিটানো হচ্ছে, শিখেরা মারতেছে, হিন্দুরা মারতেছে, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এগুলা গালগপ্প নয়, এগুলো ইন্ডিয়া সম্বন্ধে যারা বইপত্র লিখেছেন, যেমন হেক্টর বলিথর বই আছে, তারপরে একটু আগে যে রেফারেন্স দিলাম রামগোপাল, কয়দিন আগে মুসলিম লীগের ইতিহাস জানতে সার্চ দিলাম গুগলে, দেখালো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হলো। মুসলমানরা একদম লম্বা টুপি, লম্বা পাগড়ি পরে সুন্দরভাবে নামাজে দাঁড়িয়েছেন, সালাম ফেরিয়ে হঠাৎ করে কতগুলো তলোয়ার নিয়ে ছুটে গেলেন। তো আমি সেই স্টুপিডটাকে, আমি কমেন্ট লিখবো, তাকে খুঁজে বের করব, জিজ্ঞাসা করি মুসলমানরা তলোয়ার নিয়ে দৌড়াইলো না হিন্দুরা আগে দৌড়াইলো? এটা তোমাদের জাতির পিতা বা কার জাতির পিতা শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী পড়ো না, ওনার লেখা আরো কিছু বইপত্র পড়ো না। দ্বিজাতি তত্ত্ব মানে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করছে। আরে ভাই, হিন্দুদের সম্বন্ধে কথা বলতে গেলে আমরা তোতলাই, আমাদের মুখে কথা আটকে যায়। হিন্দুদের সরস্বতী পূজায়, দুর্গা পূজায় আমরা তাদের শুভেচ্ছা স্বাগতম জানাই, শারদীয় দুর্গা উৎসবের মূর্তি টুর্তি এঁকেও আমরা মুসলমানরা শারদীয় দুর্গা উৎসবের তাদেরকে শুভেচ্ছা বাণী দেই। কিন্তু যারা আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, আপনার বয়স যতদিন হয়েছে ততদিনও কি আমাদের ঈদুল আজহার একটা শুভেচ্ছা বাণী হিন্দুদের পক্ষ থেকে দেয়া হয়েছে বাংলাদেশের কোথাও? যদি দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। খোদা হাফেজ, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলেও লাইক দিবেন, ভালো না লাগলেও লাইক দিবেন। সম্ভবত আমি খুব খারাপ কিছু বলিনি, অকাট্য যেগুলো বলছি ইতিহাসের কথা সেগুলোই বললাম। আমি ইতিহাসের ছাত্র না, আমি ম্যাথমেটিক্সের ছাত্র। ম্যাথমেটিক্সও বেশি পড়িনি, অল্প কয়েক পাতা পড়ছি, 3-4 পাতা। আমার মনে হয় 8-10-20টা অঙ্ক জানি, এর বেশি জানি না। তো তবুও খোদা হাফেজ আজকের জন্য। পরবর্তী ভিডিও আমি ভাষা আন্দোলনের আরও পার্টগুলো নিব, তারপরে এই 6 দফা সম্বন্ধে আলোচনা করব, বিভিন্ন বিষয়ে আমি সামনে আসছি এইটা। তবে হিন্দুদের বিষয়ে বলতে গেলে আমরা তোতলাই, এই একটা আমাদের জাতগত মজ্জাগত দোষ। আমাদের মনে এখনো হিন্দু ভীতি প্রকট।